সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শুরু করছি আর্ট লেকচার। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আরও একবার ওয়েলকাম করছি আপনাদের নতুন একটি ক্লাসে। আজকে আমাদের লেকচার 5 ফিন্যান্স ব্যাংকিং বীমা দ্বিতীয় পত্রের। আজকে আমরা পড়ব হস্তান্তরযোগ্য ঋণের দলিল, এটা নিয়ে। তো দেখে আসি আজকে আমাদের বিষয়গুলো কি কি। আচ্ছা, তো আমাদের যে আজকে যে অধ্যায় সেটার নাম হলো হস্তান্তরযোগ্য ঋণের দলিল। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কি কি আমরা পড়বো আজকে। হস্তান্তরযোগ্য ঋণের দলিলের সংজ্ঞা দেখতে পাবো, বৈশিষ্ট্য এবং শর্তাবলীগুলো, তারপর এর শ্রেণীবিভাগ, তারপর সরকারি নোট এবং ব্যাংক নোট, এই দুইটার মধ্যে তফাৎ কি কি আছে এটা দেখতে পাবো। তারপর আমরা দেখতে পারবো যে ব্যাংক ড্রাফট ও পে অর্ডার, এই দুইটা আসলে কি। ঠিক আছে, তো শুরু করা যাক। আচ্ছা, তো হস্তান্তরযোগ্য ঋণের দলিল, এখানে আমরা যদি সংজ্ঞাটা দেখতে চাই তাহলে দেখতে পাবো যে এটা হলো এমন এক ধরনের ঋণের দলিল যেটা কি করে, যে কোনো একজনকে যদি আমি একটা টাকা পে করতে চাই বা কোনো একজনকে আমি একটা ঋণের দলিল হিসাবে যদি আমি কোনো একটা ডকুমেন্ট বা একটা দলিল রাখতে চাই, তাহলে সেটা কি হস্তান্তরযোগ্য ঋণের দলিল। আমরা একটু ফর্মালি সংজ্ঞাটা পড়ে নিই। সেটা হলো হস্তান্তরযোগ্য ঋণের দলিল এক ধরনের আর্থিক হাতিয়ার বা ঋণপত্র যা আইনগতভাবে একজনের কাছ থেকে অন্যজনের নিকট স্থানান্তর করা যায়। এটা হলো 1881 সালের হস্তান্তরযোগ্য ঋণের দলিল আইন জারি করে সরকার। এটা কোথায়? ইংল্যান্ডে। এটা এখন পর্যন্ত চলতেছে, এটা এখনও চলছে। এটা কি? এটা হলো আপনার 1881 সালের ঋণের দলিলের যে আইনটা আছে সেটা। আচ্ছা, তো আমরা যে ফর্মালি যে সংজ্ঞাটা পড়লাম, এটা তারা বোঝাচ্ছে যে আপনি একজনের কাছ থেকে অন্যজনের নিকট হস্তান্তর করা যায় এমন দলিল। এই দলিলগুলো কী হতে পারে? আমরা দলিল সম্পর্কে সবাই কম বেশি জানি। ধরেন আপনি লিখলেন যে মিস্টার কামালকে এত টাকা প্রদান করো। ঠিক আছে, আপনি একজন আদেষ্টা, আপনি আদেশ করলেন আদিষ্টকে যে মিস্টার কামালকে কত টাকা প্রদান করো, 5,000 টাকা প্রদান করো। এটা আপনি একটা খাতার একটা পৃষ্ঠার মধ্যে লিখলেন। তো সেটাই হলো কি ঋণের দলিল। ঠিক আছে। আচ্ছা, এটা কত সালের আইন দ্বারা গঠিত? 1881 সালের। তারপর আরেকটু দেখে আসি। 1881 সালের হস্তান্তরযোগ্য আইনের 13 ধারায় এর বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হয়েছে। এর বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। প্রথম হলো, এটা অবশ্যই কি লিখিত দলিল হতে হবে। এটা অবশ্যই কি লিখিত দলিল হতে হবে, মৌখিক কোনো দলিল হয় না। ফাইন। তারপর এটার পক্ষসমূহ থাকবে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, সেটা হলো আপনার ঋণের দলিল আমরা 3 ধরনের দেখব: অঙ্গীকারপত্র, চেক এবং বিনিময় বিল। তো এইখানে অঙ্গীকারপত্রের পক্ষ থাকবে 2টা। ঠিক আছে। তারপর বিনিময় বিল এবং চেকের পক্ষ থাকবে 3টা। কি কি? আদেষ্টা, আদিষ্ট এবং প্রাপক। ঠিক আছে, আমরা এর ব্যাপারে আইটু ডিসকাস করব। অঙ্গীকারদাতা এবং অঙ্গীকার গ্রহীতা। ফাইন, এটা কিসের? অঙ্গীকারপত্রের। তো পক্ষসমূহ কোনটার 2টা কোনটার 3টা আমরা আশা করি বুঝতে পেরেছি। ফাইন। তারপর দেখে আসি, শর্তহীন হতে হবে। আচ্ছা, মানে কোনো ধরনের শর্ত দেওয়া যাবে না, এইটুকু একটু মনে রাখি, আমাদের নেক্সট একটা টপিক আসতেছে। ফাইন। তারপর প্রতিদানের বিনিময়ের এই দলিল প্রাপ্ত হতে হবে। আচ্ছা, মানে একটা প্রতিদানের বিনিময় থাকতে হবে, যে এই কাজে ধরুন আপনি রাস্তায় একটি চেক কুড়িয়ে পেলেন, এই অর্থ আপনি উত্তোলনের অধিকার রাখেন না, কারণ এর বিনিময়ে আপনি চেক ইস্যুকারীকে কিছুই দেননি। আচ্ছা, তো আপনি এটা কিন্তু অধিকার রাখেন না, বাট আপনার যদি অপশন থাকে যে আপনি একটা চেক পাইছেন, একটা বাহক চেক পাইছেন ধরেন, তো এই চেকটা আপনি বাহক চেক না, ধরেন একটা নর্মাল চেক পাইলেন। ঠিক আছে, নামটাম কিছু লেখা নেই, স্বাক্ষর টাক্ষর দেওয়া আছে, অ্যামাউন্টও দেওয়া আছে। ওকে, আপনি ব্যাংকে গেলেন, টাকা কিন্তু আপনি উত্তোলন করতে পারবেন। ঠিক আছে, বাট হ্যাঁ, আমরা যখন চেকের পড়বো, মানে ক্লাসিফিকেশন পড়বো, তখন আমরা এর ব্যাপারে আরও ডিটেলসে জানবো। ঠিক আছে, তো আমরা এই পদ্ধতিটি জেনে নিই যে প্রতিদান থাকতে হবে। তারপর ব্যবহার, এটি নগদ অর্থের পরিপূরক হিসেবে কাজ করে।
নগদ অর্থ না, বাট নগদ অর্থের পরিপূরক হিসেবে কাজ করে। যেমন আমি কি বললাম যে মিস্টার কামালকে 5,000 টাকা প্রদান করুন, কি বললাম, মিস্টার কামালকে 5,000 টাকা প্রদান করুন। তো মিস্টার কামাল এটা নিয়ে গেলেন, ব্যাংকে গেলেন, টাকা ভাঙালেন, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি না এটা নগদ অর্থের পরিপূরক হিসেবে কাজ করে। ফাইন। আচ্ছা, তারপর দেখে আসি। তারপর আছে হস্তান্তর যোগ্যতা। অবশ্যই কি এটা হস্তান্তর যোগ্য হতে হবে। আর হ্যাঁ, হস্তান্তর যোগ্যর জন্য এটা যে আইনে যে নিয়মগুলো আছে সেগুলো অবশ্যই মেনে নিতে হবে। নাহলে আপনি একটা কাগজ নিয়ে গেলেন, শুধু শুধু নিজে একটা কাগজ তৈরি করলেন, নিজে একটা কাগজ বানালেন, নিজের নাম লিখলে যে প্রাপক হিসাবে, তারপর আপনি ব্যাংকে গেলেন, বললেন যে ভাই এটা তো আমি চেক পাইছি, না, এটা কিন্তু আপনার হস্তান্তর যোগ্যতা রাখে না, ঠিক আছে। কিন্তু আপনি যখন সেটা একটা কোনো কোম্পানি বা একটা লিগ্যাল মানুষের কাছ থেকে পাবেন, তখন কি সেটা হস্তান্তর যোগ্য হয়। তারপর দেখে আসি নির্দিষ্ট পরিমাণ অর্থ। আচ্ছা, তো আপনি বললেন মিস্টার কামালকে 5,000 অথবা 3,000 টাকা প্রদান করো। কি বললাম যে 5,000 অথবা 3,000 টাকা প্রদান করো। তাহলে এখানে কি নির্দিষ্ট পরিমাণ কোনো অর্থ আমি কি উল্লেখ করেছি? না, আমি কোনো ধরনের অর্থ পরিমাণ উল্লেখ করি নাই। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার বিনিময় বিলের যে আপনার যে ঋণের দলিল, এটা কিন্তু আপনার লিগ্যাল হবে না। তো আপনাকে কি করতে হবে, যে কোনো একটা ফিক্সড অ্যামাউন্ট বলতে হবে। কি করতে হবে, যে মিস্টার কামালকে 5,000 টাকা প্রদান করুন, এটা লিখতে হবে, অথবা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট লিখতে হবে। আপনি যদি দুইটা অ্যামাউন্ট লেখেন, তাহলে কি অবশ্যই কি সেই টাকাটা আপনাকে দেওয়া হবে না বা প্রদান করাও হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখে আসি শর্তাবলী। আচ্ছা, এই যে হস্তান্তর যে হবে, এটা শর্তাবলী কিছু আছে। শর্তাবলীগুলো কী কী? যেমন প্রথমে যে শর্তাবলী আছে সেটা হলো অর্পণের মাধ্যমে হস্তান্তর। প্রথমে কি বলছি, যে অর্পণের মাধ্যমে হস্তান্তর। তারপর হলো অনুমোদন ও পৃষ্ঠাঙ্কন দ্বারা হস্তান্তর। আচ্ছা, অনুমোদন ও পৃষ্ঠাঙ্কন দ্বারা হস্তান্তর এবং অর্পণ, এই দুইটার মধ্যে একটু তফাৎ আছে। তফাৎটা হলো কি, আমরা আগেই পড়েছি যে কোনো ধরনের শর্তাবলী থাকবে না, কোনো ধরনের শর্তাবলী থাকবে না, কিন্তু একটা প্রতিদান থাকতে হবে। কী থাকতে হবে? প্রতিদান থাকতে হবে। তো আমি অর্পণের মাধ্যমে হস্তান্তরটা যদি দেখতে যাই, তাহলে আমি বলবো যে আমি বললাম এটার ক্ষেত্রে আপনার কোনো শর্ত থাকবে না, বাট আপনাকে একটা ইভেন্ট বা একটা ঘটনা ঘটতে হবে, তারপরে আপনি টাকাটা পাবেন। কি বললাম? একটা ঘটনা ঘটতে হবে, তারপর আপনি গিয়ে কি টাকাটা পাবেন। এটা কোনটা ক্ষেত্রে? অর্পণের মাধ্যমে হস্তান্তরের ক্ষেত্রে। যে বললাম মিস্টার কামালকে 5,000 টাকা প্রদান করো যদি আজকে শুক্রবার হয়, ঠিক আছে। আচ্ছা, যদি বলা যাবে না, মানে কোনো ধরনের শর্ত না, বাট ওই ইভেন্টটা হতে হবে। ওই ইভেন্টটা হলে, যেমন আমি বললাম যে মিস্টার কামাল যদি আজকে কাজ করে থাকে, তাহলে তাকে টাকাটা দিয়ে দাও, ঠিক আছে। তো মিস্টার কামালের জায়গায় যদি অন্য কেউ থাকে, তাহলে টাকাটা দিও না। ফাইন। তাহলে আমার ইভেন্টটা কী হলো, মিস্টার কামালকে যেতে হবে, তারপরে গিয়ে কি হলো, সে টাকাটা পেলো। এটা শর্ত না, বাট একটা ইভেন্ট, এটা হতে হবে, ঠিক আছে। তারপর অনুমোদন ও পৃষ্ঠাঙ্কন দ্বারা হস্তান্তর। ধরেন আপনি একটা চেক পাইলেন, চেকের মধ্যে কোনো নামটাম কিছু লেখা নাই, ঠিক আছে, চেকের মধ্যে নামটাম কিছু লেখা নাই, বাট আপনি চেকের মধ্যে নিজের নাম লিখে টাকাটা উত্তোলন করলেন, ঠিক আছে। সেটাকে বলা হয় কি? অনুমোদন ও পৃষ্ঠাঙ্কন দ্বারা হস্তান্তর। বাট হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি যে খালি একটা চেক পাইছেন, এক্ষেত্রে আপনি আপনার নিজের নামটাম লিখে এবং বাম পাশে দুইটা সমান্তরাল দাগ দিয়ে কি এই ঋণের দলিলটা ভাঙালেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি পৃষ্ঠা অঙ্কনকারী কোনো ধরনের দায়ী থাকবে না, কারণ কি সে এটা ফাঁকা পাইছে, এই জন্য সে কী করছে, এটা দুইটা দাগ দিয়ে অনুমোদন ও পৃষ্ঠাঙ্কন করে নিয়েছে, ঠিক আছে। তো আশা করি তোমরা এই দুইটা বুঝতে পেরেছো। তো এটার কাজ হলো কি, একটা নির্দিষ্ট ইভেন্ট ঘটতে হবে, তারপরে তুমি টাকা পাবা। আর এটার ক্ষেত্রে শর্ত বলে কি, যে আমার যদি আমি একটা ফাঁকা পাই, যদি আমি বাঁ পাশে দুইটা দাগ দিয়ে এটা টাকাটা উত্তোলন করি, তাহলে আমি এই ক্ষেত্রে দায়ী থাকবো না, ঠিক আছে। আচ্ছা, তারপরে আচ্ছা, তো এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন অবশ্যই আমরা সবাই জানি যে হস্তান্তরযোগ্য বিনিময়, আচ্ছা, হস্তান্তরযোগ্য দলিল আইন কত সালে? সেটা হলো 1881 সালের। এবং চেকের মেয়াদ কতদিন বহাল থাকে? আচ্ছা, চেকের মেয়াদ বহাল থাকে হলো 6 মাস বা 180 দিন। আচ্ছা, 6 মাস বা 180 দিন পরে যে চেকটা থাকে, যে চেকটার মেয়াদ থাকে, সেটাকে বলা হয় বাসি চেক। কী চেক বলা হয়? বাসি চেক। তো আমরা বুঝতে পারলাম কি, যে কতদিন মেয়াদ থাকে চেকের, সেটা হলো 6 মাস বা 180
80 দিন। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা চলে যাই হস্তান্তরযোগ্য ঋণের যে দলিলগুলো আছে সেগুলোর শ্রেণী বিভাগে চলে যাই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণী বিভাগের মধ্যে 1881 সালে হস্তান্তরযোগ্য দলিল আইনের 13 ধারা অনুসারে হস্তান্তরযোগ্য দলিল 3 প্রকার করা হয়েছে। এটা হলো অঙ্গীকারপত্র, যেটা আমরা দেখেছিলাম, যেটা 2টি পক্ষ থাকতে হবে। তারপর বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময় বিল এবং চেক। আচ্ছা, তো এবার একটু ডিটেলসে জানা যাক যে অঙ্গীকারপত্র বা প্রমিসারি নোট বলতে কী বোঝায়। অঙ্গীকারপত্র সম্পর্কের হস্তান্তরযোগ্য দলিল আইনের 4 ধারায় বলা হয়েছে, অঙ্গীকারপত্র একটি লিখিত দলিল যার মাধ্যমে কোনো ব্যক্তি নিঃশর্ত প্রতিশ্রুতি প্রদান করে। উল্লেখযোগ্য, এটি কোনো ব্যাংক নোট বা বিহিত মুদ্রা নয়। আচ্ছা, আমরা একটা লাইন ভালো মতো খেয়াল করি যে একটি লিখিত দলিল যার মাধ্যমে কোনো ব্যক্তি নিঃশর্ত প্রতিশ্রুতি প্রদান করে। আচ্ছা, প্রতিশ্রুতি মানে কি, যে আমি আপনাকে 5 বছর পরে এতদিন পরে টাকাটা পে করে দিব, এটা কি আমার একটা প্রতিশ্রুতি। আচ্ছা ফাইন। তারপর যেটা আছে যে আচ্ছা আমরা একটু প্রতিশ্রুতিগুলো দেখে নিই। আমি জনাব জামালকে বা তার আদিষ্ট ব্যক্তিকে 50,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি, মানে আমি একটা প্রতিশ্রুতি দিচ্ছি ইন ফিউচারের জন্য। তারপর এটা দেখে নিই, আমি জনাব জাভেদের কাছে ঋণী, মানে জাভেদের কাছে ঋণী একটা কত টাকা, 60,000 টাকা ঋণী। আমি শশীকে এত টাকা প্রদান করব। তার মানে আপনি যদি তোমরা যদি দেখতে পাচ্ছ যে এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকবে, তারপর কি প্রতিশ্রুতি দেওয়া থাকবে। ফাইন, এটাকে বলা হয় কি প্রতিশ্রুতি নোট। তারপর এই ধরনের দলিল বাহক বা প্রাপক নির্দিষ্ট অর্থ দিতে বাধ্য থাকে। বিনিময় বিল। আচ্ছা, আমরা এখন দেখব বিনিময় বিল। বিনিময় বিলের ক্ষেত্রে বিনিময় বিল হলো আদেশটা কর্তৃক স্বাক্ষরিত ও শর্তহীন লিখিত দলিল যার দ্বারা নির্দিষ্ট পরিমাণ অর্থ কোনো আদিষ্ট ব্যক্তিকে নির্ধারিত সময়ের প্রদান করার নির্দেশে প্রদান করা হয়। এটি এক ধরনের প্রত্যয় বা প্রতিশ্রুতিপত্র। নিচের বিষয়গুলো লক্ষ্য করুন। আচ্ছা, নিচের বিষয়গুলো আমরা যদি দেখি তাহলে আমরা আরও ক্লিয়ার হব। যেমন, যিনি বিনিময় বিল তৈরি করেন তাকে লেখক বা ড্রয় বলা হয়। তো ড্রয় কাকে বলা হয়? যিনি বিনিময় বিলটা তৈরি করেন। তারপর যাকে সম্পাদনের আদেশ দেওয়া হয় তাকে বলা হয় প্রাপক। যে প্রাপক সাহেব যিনি কি টাকাটা দিবেন তাকে বলা হয় কি প্রাপক সাহেব। আর যার হেফাজতে থাকে তাকে বলা হয় অ্যাকসেপ্টর বা ধারক। তারপর যিনি স্বাক্ষর দিয়ে স্বীকৃত প্রদান করেন এবং স্বীকৃত জানান তাকে বলা হয় স্বীকৃতিদাতা বা অ্যাকসেপ্টর। প্রকৃত বাহক স্বীকৃতি না দিয়ে অন্য কোনো ব্যক্তি তাকে স্বীকৃতি প্রদান করলে তাকে প্রয়োজন সাপেক্ষে গ্রাহক বা হোল্ডার ইন ডিউ কোর্স বলে। আচ্ছা, খুবই কনফিউজিং এবং খুবই কমপ্লিকেটেড লেগেছে তোমার কাছে, আমি আরেকটু ক্লিয়ার করে দিই। তো মেইন কথা হলো আমার এখানে যে তৈরি করছে সে ড্রয়িং, তারপর যাকে সম্পাদনের আদেশ দেওয়া হয়েছে সে প্রাপক, শেষ। তারপর যিনি স্বাক্ষর দিয়েছেন তিনি স্বীকৃতকারী, ওকে। তারপর যদি স্বীকৃত ব্যক্তিকে না দেওয়া হয় এবং অন্যজনের কাছে থাকে তাকে বলা হয় প্রয়োজন সাপেক্ষে গ্রাহক বা হোল্ডার ইন ডিউ কোর্স, ওকে ফাইন। তারপর আমরা আসি ব্যাংক চেকে। আচ্ছা, তো আমরা বিনিময় বিল পড়লাম, ঠিক আছে। তারপর আমরা অঙ্গীকারপত্র দেখলাম। এবার আমরা দেখব চেক। চেক আমরা কম বেশি সবাই চিনি, ওই দুটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো চেক। তো চেকটা একটু ভালো মতন পড়ি আমরা, ওইগুলো ভালো মতো পড়েছি বাট এটা একটু ভালো মতন খেয়াল করি। চেকের ক্ষেত্রে 3টা পক্ষ থাকে, এটা হলো আদেশটা, এটা হলো আদিষ্ট, এটা হলো ব্যাংক। মানে যে আদেশ দেয় সে আদিষ্টা, যার পক্ষে সে আদিষ্ট, এবং ব্যাংক, ঠিক আছে। ব্যাংক কী করবে? টাকাটা দিবে, মানে টাকাটা দিবে যার পক্ষে আসতেছে আর কি। চেক প্রধানত 3 প্রকার: বাহক চেক, হুকুম চেক ও দাগ কাটা চেক। আচ্ছা, এক একটা চেকের ধরন এক এক রকম এবং এক এক ধরনের সিকিউরিটি থাকে। আমরা একটু দেখে নিই। যেটা আছে বাহক চেক। বাহক চেকের নাম হলো যে বেয়ারার চেক, ঠিক আছে। তো যে চেক যে কোনো ব্যক্তি ব্যাংকে উপস্থাপন করে টাকা তুলতে পারে তাকে বাহক চেক বলে। মানে যে চেক আপনি নিয়ে গেছেন, যে কেউ নিলেই টাকা দিয়ে দিতে পারবে, কোনো ধরনের সিকিউরিটি চেক করা হবে না। যে আপনার কাছে ওই যে আমরা বললাম না যে রাস্তায় একটা কুড়াই পেয়েছেন,
সেটা প্রতিদান। তো আপনার এরকম যদি চেক পেয়ে থাকেন, যে বাহক চেক পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কি আপনাকে কোনো ধরনের সমস্যা হবে না। ধরেন আমি একটা বাহক চেক লিখে দিলাম, চেকও গিয়ে সেই টাকাটা ভাঙায় নিয়ে আসতে পারবে, এটাকে বলা হয় বাহক চেক। তারপর হুকুম চেক, যে চেকে প্রাপকের নামের শেষে অথবা শব্দটির পর অর্ডার বা আদেশ ক্রমে লেখা থাকে তাকে হুকুম চেক বলা হয়। তাহলে আমি কি বললাম, যে চেকে প্রাপকের নামের শেষে অথবা 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 শব্দটির পর অর্ডার মানে নির্দিষ্ট ওই বাহককে আইডেন্টিফাই করা থাকে, সেটাকে বলা হয় হুকুম চেক। আচ্ছা, তো এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন, সেটা হলো আদেশপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ ব্যক্তি এই চেকের টাকা ব্যাংক থেকে উঠাতে পারবে না। মানে যে লোকের নাম আমি লিখে দিছি বা অর্ডার টু লিখে দিছি, ওই লোকের কি, ওই লোক বাদে অন্য কেউ টাকাটা তুলতে পারবে না। তারপর হলো দাগ কাটা চেক, যে চেকের উপরের বাম দিকে দুইটা সমান্তরাল রেখা অঙ্কন করা হয় এবং কখনো কখনো সমান্তরাল রেখা দুটির মধ্যে অ্যান কং বা কেবলমাত্র প্রাপকের হিসাব, এখানে এসি নাম্বার, আচ্ছা চেঞ্জ করে নিই, এসি নাম্বার মানে এই যে আমার চেকটা এখানে দুটো সমান্তরাল থাকবে, এখানে না অ্যাকাউন্ট নাম্বার থাকবে, ঠিক আছে। তো এই ধরনের চেকটা কি, যে এই চেকের মাধ্যমে নির্দিষ্ট ওই অ্যাকাউন্টে গিয়ে টাকাটা কি জমা হবে। তো এটা খুবই একটি মানে সিকিউর একটা চেক, এর মাধ্যমে জালিয়াতির সম্ভাবনা খুবই কম। তার মানে কি, আমার এখানে নির্দিষ্ট করে দেওয়া থাকবে এবং ওই অ্যাকাউন্টে গিয়ে টাকাটা জমা পড়বে। আচ্ছা, তো আমরা আশা করি যে বাহক চেক, হুকুম চেক এবং দাগ কাটা চেক বুঝতে পেরেছি। দাগ কাটা চেকে দুইটা দাগ কাটা থাকে, কোন দিকে, বাম দিকে সমান্তরাল হয়েছে। আচ্ছা ফাইন, তারপর দেখা আসে চেক প্রত্যাখ্যাত হওয়ার অনেকগুলো কারণ আছে। চেক প্রত্যাখ্যাত বলতে বোঝায় যে আপনার চেকটা রিজেক্টেড হয়েছে, মানে আপনি চেকের টাকাটা চেকের টাকাটা পাবেন না। আপনি গেছেন চেক নিয়ে, বলছে যে না এটা প্রত্যাখ্যাত, এটা প্রত্যাখ্যান করে দেবে, ফাইন। আরও সহযোগ করে বলতে যেটা বোঝায় যে এই চেকের টাকাটা আপনি পাবেন না, এটা নষ্ট একটা চেক। যেমন নিয়ম, আমি কারণগুলো দেখি যে চেক প্রত্যাখ্যাত হওয়ার কারণগুলো কী কী। প্রথম হতে পারে যে অন্য ব্যাংকের বা অন্য শাখার চেক হলে, অন্য একটা ব্যাংকের চেক নিয়ে গেছেন, আপনি পাবেন না তাহলে। তারপর আদেশটার স্বাক্ষর না থাকলে, যে আদেশটা তার স্বাক্ষর নাই, যে চেকটা বানাইছে তার স্বাক্ষর নেই, তাহলে কি হবে, তাহলে বলবে না যে আপনি জাস্ট চেকের এটা কপি নিয়ে এসে পড়ছেন, তাহলে কি আপনাকে টাকা দিবে? অফকোর্স নট। হ্যাঁ, যদি আপনি কোনো ওয়ে ফলো করে আপনি আদেশটা স্বাক্ষর দিয়ে দেন তাহলে কিন্তু হতেও পারে, বাট এখানে কিছু নিয়ম আছে, সেটা আমরা একটু দেখবো, তাহলে দেখতে হবে। চেকের তারিখ না থাকলে, তারপর চেকের স্বাক্ষর ব্যাংকে রক্ষিত গ্রাহকের নমুনা, এই যে আমি যেটা বলতেছিলাম যে আপনি কি করলেন, আদেশটা স্বাক্ষর না, আপনি নিজে একটা স্বাক্ষর দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি যখন দেখলেন যে না, যে মেইন আদেশটা তার সাথে আপনার স্বাক্ষর মিলতেছে না, তাহলে কি নো ওয়ে, তাহলে কি আপনার হচ্ছে না, ফাইন। তারপর বাসি চেক হলে, আচ্ছা বাসি চেক কি, শেষ চেকের মেয়াদ 180 দিনের বেশি, ফাইন, বা 6 মাসের বেশি। তারপর এক হিসাবের চেক অন্য হিসাবে ব্যবহার করলে, মানে আমরা হিসাবগুলো পড়ছি না, কী কী হিসাব আছে, ওই হিসাবগুলো যদি আপনি এক হিসাবের চেক আরেক হিসাবে ইউজ করেন তাহলে কি হবে? হবে না। ধরেন আপনি চলতি হিসাবেরটা সঞ্চয় হিসাবে করছেন, হবে? কখনোই না। তারপর চেক হিসাবের নম্বর না থাকলে, চেক হিসাবের কি নম্বর অবশ্যই থাকা বাধ্যতামূলক, যদি না থাকে তাহলে কি সেটা প্রত্যাখ্যাত হবে। তারপর আদেশটা পাগল, দেউলিয়া বা মারা গেলে, ধরেন আপনার আদেশটা পাগল হয়ে গেল বা তার অ্যাকাউন্টে টাকা নেই, তাহলে কি চেকটা কি আপনাকে টাকা দিবে? অবশ্যই না, সেটা প্রত্যাখ্যাত হয়ে যাবে। তারপর চেকের টাকা পরিশোধ না করার জন্য গ্রাহকের নির্দেশ থাকলে, চেকে গ্রাহক বলে দিচ্ছে যে টাকা পরিশোধ করবেন না, তাহলে কি টাকাটা দিবে? কখনোই দেবে না, কারণ ব্যাংক সবসময় আদেশটা বা গ্রাহকের কথা মেনে চলে। আচ্ছা, এটার কাহিনীটা কী হতে পারে, এটা আমি ভালো মতন বলি, যে আপনি একটা কন্ট্রাক্ট করছেন কি, যে একটা লোকের সাথে কন্ট্রাক্ট করছেন যে আপনি আমাকে 20 কেজি আটা দিবেন, আমি আপনাকে 20,000 টাকার চেক দিব। তো 20 কেজি আটা দিছে, তো আপনি 20,000 টাকার চেক দিচ্ছেন।
তারপর আপনি দেখলেন যে 8টার জায়গায় এখানে সে অন্য কিছু দিয়ে রাখছে, ঠিক আছে? তো ইতিমধ্যে সে কিন্তু এখনও কি, সে এখনও ব্যাংকের কাছে যায় নাই টাকাটার জন্য। তো সে ব্যাংকে ফোন দেওয়া বলছে যে আপনি টাকাটা দিবেন না, ওকে? তো এটা কি সম্মতি দেয় নাই। তারপর একটা বহু নির্বাচনী প্রশ্ন, সেটা হলো নিচের কোনটি চেকের সাথে সংশ্লিষ্ট নয়? ব্যাংক, বাহক, সরকার, আমানতকারী। তাহলে উত্তর কি হবে? আপনার কাছে 20 সেকেন্ড সময় আছে, আপনারা অ্যান্সারটা দিন। আচ্ছা, তো নিচের কোনটি চেকের সাথে সংশ্লিষ্ট নয়? সেটা হলো বাহক। আমরা বলেছি কি সংশ্লিষ্ট নয়, তাহলে বাহক কি এটার সাথে সংশ্লিষ্ট নয়। আচ্ছা, ঠিক আছে। তারপর সরকারি নোট বনাম ব্যাংক নোট। আচ্ছা, এখানে একটা টাকা দেখতে পাচ্ছেন, তাই না? ফাইন, এটা কিন্তু ভাই রিয়েল টাকা না, এটা যে টাকার ছবি, ওকে। তারপর আমরা দেখে নিই যে ব্যাংক নোট কি আর সরকারি নোট কি, ঠিক আছে? আচ্ছা, আমরা যে একটা ছোট একটা তুলনা করি, ব্যাংক নোট হলো যেটা ব্যাংক থেকে ছাপায় এবং সরকারি নোট হলো সরকার যেটা ছাপায়, ঠিক আছে? তারপর আমরা কিছু দেখে নিই যে ব্যাংক নোট কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রচলন হয়, তারপর এটি বিহিত মুদ্রা, ঠিক আছে? তারপর ব্যাংক নোট কেন্দ্রীয় ব্যাংকের প্রমিসরি নোট হিসাবে বিবেচিত হয়, সেই কারণে এর গায়ে লেখা থাকে চাহিদা মাত্র এর বাহককে দিতে হবে। এই যে এখানে লেখা আছে কি চাহিদা মাত্র এর বাহককে প্রদান করতে হবে। আচ্ছা, তারপর সরকারি নোট। সরকারি নোট হলো যেটা সরকার কর্তৃক কি ছাপানো হয়, মানে অর্থ মন্ত্রণালয় থেকে প্রচলন হয়। সরকারি নোট আইন সঙ্গত নোট, সরকারি নোট প্রমিসরি নোট হিসেবে বিবেচিত হয় না। তারপর আচ্ছা, তো আমরা কি বুঝতে পারলাম যে সরকারি নোটটা কি আর ব্যাংক নোটটা কি, ঠিক আছে? তো ব্যাংক নোটটা হলো যেটা ব্যাংক থেকে কি ছাপানো হয়, আর সরকারি নোট হলো কি সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে সেটার প্রচলন ঘটে। তারপর যেটা দেওয়া আছে সেটা হলো ব্যাংক ড্রাফট। আচ্ছা, ব্যাংক ড্রাফট আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে ব্যাংক ড্রাফট হচ্ছে এমন একটি পেমেন্ট পদ্ধতি যার মাধ্যমে প্রাপককে নগদ টাকার পরিবর্তে ব্যাংক কর্তৃক চেকের ন্যায় পেমেন্ট করা যায়। কি বললাম? নগদ টাকার পরিবর্তে ব্যাংক কর্তৃক চেকের ন্যায় পেমেন্ট করা যায়। তার মানে ব্যাংক ড্রাফট করা সহজ ও অত্যাধিক নিরাপদ। সাধারণত আমাদের দেশের চাকরির আবেদনের অথবা টেন্ডার প্রভৃতি কাজে ব্যাংক ড্রাফট ব্যবহার করা হয়। পে অর্ডার ও ডিমান্ড ড্রাফট তৃতীয় পক্ষকে অর্থ প্রদানে নিরাপদ। আচ্ছা, তার মানে আপনি টাকা পে না করে কি করছেন, আপনি এটা চেক প্রদান করে দিয়েছেন। এটা কি হচ্ছে যে যার মাধ্যমে প্রাপকের নগদ টাকার পরিবর্তে ব্যাংক কর্তৃক চেকের ন্যায় পেমেন্ট করা হয়। চেকের ন্যায় কী করা হয়? পেমেন্ট করা হয়, যেটা আপনি পরবর্তীতে ভাঙ্গায় নিতে পারবেন, ঠিক আছে? তাহলে কি সরকার আপনার যার মাধ্যমে প্রাপকের নগদ টাকার পরিবর্তে কী করা হয়, চেকের ন্যায় একটি পেমেন্ট করা হয়। এটা অলমোস্ট কি চেকের মতন, আপনাকে নগদ টাকা দিচ্ছে না, জাস্ট আপনি কি এটা চেকের মতন একটা পেমেন্ট দিয়ে দিচ্ছে, যেটা আপনি পরবর্তীতে ভাঙিয়ে নিতে পারবেন, সেটাকে বলা হয় ব্যাংক ড্রাফট। আচ্ছা, তারপর এখানে বলা আছে যে পে অর্ডার এবং ডিমান্ড ড্রাফট তৃতীয় পক্ষকে অর্থ প্রদানের নিরাপদ পদ্ধতি। আপনি তৃতীয় পক্ষকে অর্থ প্রদান করতে যাচ্ছেন, তো আপনি একটা ব্যাংক ড্রাফট দিয়ে দিচ্ছেন বা একটা পে অর্ডার দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? তো এই জন্য কি আপনি নগদ টাকা ক্যারিও করতে হচ্ছে না, কাউকে ঝামেলা করতে হচ্ছে না, কারণ যেহেতু আপনি তৃতীয় পক্ষকে দিতে যাচ্ছেন। তো এক্ষেত্রে কি পে অর্ডারটা খুবই আপনার মানে খুবই নিরাপদ। তো এই তো আমাদের ব্যাংক ড্রাফট এবং পে অর্ডার সম্পর্কে ছিল। এখন একটি সৃজনশীল প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কাজ হলো এই প্রশ্নের উত্তর লেখা, কারণ আমরা এগুলো আলোচনা করেছি অলরেডি। তো আশা করি আপনারা সবাই পারবেন। আর সবাইকে খুবই ধন্যবাদ ক্লাসটি করার জন্য। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।